বন্ধুরা, আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাস্তিক। অধ্যয়ন শেষ করে লোকনাথ যখন তার আচার্যের কাছে বিদায় চাইলেন, আচার্য তাকে বলেছিলেন, একটা কথা সবসময় মনে রেখো তুমি, অনেক লোকের ওপরে লোকনাথ নামটি সার্থক করে জীবনের পথে অগ্রসর হবে। আলোক সামান্য প্রতিভাবান এবং প্রিয়তম ছাত্রকে বিদায় দিয়ে আচার্য 2-3 দিন পর্যন্ত মৌনী ছিলেন। মঠ থেকে বার হয়ে লোকনাথ কোনো বড় রাজসভায় গেলেন না, অধ্যাপনা করবার কোনো আগ্রহ দেখালেন না। বিবাহ করে সংসারী হবার বিষয়ে সম্পূর্ণ উদাসীন রয়ে গেলেন। কিছুদিন লক্ষ্যহীন অবস্থায় এদিক ওদিক ঘুরিবার পর শেষে পুণ্যভদ্রার নির্জন তীরভূমিতে কুটির বেঁধে সেখানেই বাস করতে শুরু করলেন। এতে বেশিরভাগ লোকই তাকে বললে পাগল। বাল্যকাল থেকেই লোকনাথ একটু অন্য প্রকৃতির। যেদিন প্রভাতের আলো খুব ফুটত, বালক লোকনাথ তার গ্রামের ধারের মাঠে একা বেরিয়ে বেড়াতো। সমবয়সী অন্য কোনো ছেলের সঙ্গে সে মিশত না। সন্ধ্যার ধূসর আকাশের তলে গ্রামের অদূরে ছোট পাহাড়টা যখন বড় আকাশের গা থেকে খসে পড়া বড় একখণ্ড মেঘস্তূপের মতো দেখাতো, লোকনাথ দণ্ডের পর দণ্ড ধরে মাঠের ধারের বনের কাছে বসে এক মনে কী ভাবত। তার অপলক শিশুনয়ন দুটি দণ্ডের পর দণ্ড ধরে ও পাহাড়ের দিকে আবদ্ধ থাকত। তার বিশ্বাস ছিল ওই পাহাড়টাই পৃথিবীর প্রান্তসীমার পাহাড়। আচ্ছা, যদি ও ছাড়িয়ে চলে যায় দূরে, ক্রমেই দূরে, আরও দূরে, খুব দূরে, তাহলে কোথায় গিয়ে পৌঁছব? দৃশ্যমান সীমাচিহ্ন ছাড়িয়ে অজ্ঞাত রাজ্যে। এত দূর যাবার কল্পনায় বালকের মন বিস্মিত ও অভিভূত হয়ে পড়ত। নিজের ঘর, নিজের ভাই বোনের কথা সে ভুলে যেত। শুধু অস্পষ্ট সন্ধ্যার আলোকে পরিবর্তনশীল ম্যাক রাজ্যের পেছনে, অনেক অনেক পেছনে সে কোন দেশ, যেখানে এই এমনি ধূসর মৌন চারিদিক। সে দেশের কথা মনে হতেই তার মন অবশ হয়ে আসত। তার দিদিমা যে রামায়ণ মহাভারতের গল্প করেন, সেই সব ঘটনা সেই দেশেই ঘটে। রাম রাবণের যুদ্ধ সেখানে এখনও চলছে। সে দেশের সীমাহীন গহীন বনের মধ্যে গলা কাটা কবন্দ এখনও অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। যত অসম্ভব আজগুবি জিনিসের দেশ যেন সেটা। কিন্তু সেসব অনেক দিনকার কথা। বড় হয়ে উঠে লোকনাথ অত্যন্ত রুক্ষ দর্শন ও কঠোর প্রকৃতির লোক হয়ে উঠলেন। তার নীরস শুষ্ক পাণ্ডিত্যের সঙ্গে খাপ খাইয়ে চলবার জন্যে তার আকৃতি দিন দিন লালিত্যহীন হয়ে উঠতে লাগল। যখন তার প্রকাণ্ড মাথাটার অসংযত দীর্ঘ চুলের গোছা আর দীর্ঘ রুক্ষ দাড়ি বাতাসে উঠত, তখন সত্যিই তাকে অত্যন্ত ভয়ানক বলে মনে হতো। তীক্ষ্ণ ইস্পাতের মতন এক অস্বাচ্ছন্দ্যকর দীপ্ত নীল আভা তার চোখে খেলতে দেখা যেত, কিন্তু এক এক সময় আবার সে দীপ্তি শান্ত হয়ে আসতো। তাকে খুব সৌম্য, খুব সুদর্শন, খুব উদার বলে মনে হতো। বয়স বাড়বার সঙ্গে সঙ্গে লোকনাথের বাল্যের সে সুদূর পিয়াসী মন ধীরে ধীরে আত্মপ্রকাশ করতে লাগল। 30 বৎসর বয়স পূর্ণ হবার পূর্বেই দৃশ্যমান জগৎটা একটা প্রশ্নের রূপ নিয়ে তার চোখের সামনে উপস্থিত হলো। জগতের সৃষ্টিকর্তা কেউ আছে কি না, এই আজগুবি প্রশ্ন নিয়ে লোকনাথ মহা দুশ্চিন্তাগ্রস্ত ও ব্যতিব্যস্ত অবস্থায় কালাতিপাত করতে লাগলেন। তার জীবনের লক্ষ্যও ছিল আজগুবি ধরনের। সাংসারিক সুখ সুবিধা লাভের প্রচেষ্টাকে তিনি পূর্ব হতেই অবজ্ঞার চোখে দেখতেন। যশোলাভ বিষয়েও তিনি হয়ে উঠলেন সম্পূর্ণ উদাসীন। একবার মঠের আচার্যের কাছে মগধ থেকে পত্র এলো। মঠের অতিথিদের মধ্যে আচার্য যাকে উপযুক্ত মনে করবেন তাকে হস্তির পৃষ্ঠে করে সসম্মানে রাজধানীতে নিয়ে আসা হবে। রাজসভার সুরিপদ তিলক মহাচার্য জীবনসুরীর সম্প্রতি দেহান্তর ঘটেছে। আচার্য একমাত্র লোকনাথকেই এ পদের উপযুক্ত বলে ভেবেছিলেন, কিন্তু লোকনাথ কিছুতেই মগধে যেতে রাজি না হওয়ায় তার এক সতীর্থ মগধে প্রেরিত হলেন। এর কিছুকাল পরেই লোকনাথ মঠ পরিত্যাগ করলেন এবং 1 বৎসরের মধ্যেই পূর্ণভদ্রার নির্জন তীরভূমি আশ্রয় করলেন। সেই থেকে আজ 30 বৎসর তিনি এই নির্জন মাঠের মধ্যে এ কুটির কানিতে একা বাস করছেন।
জৈন ধর্মমণ্ডলীর পক্ষ থেকে প্রতি বৎসর নির্দিষ্ট পরিমাণ তণ্ডুল ও দুকানা বহির্বাস তাকে দেওয়া হতো। মাঠের ধারের বুনো কার্পাসের তুলা থেকে তিনি অন্য পরিধেয় নিজের হাতে প্রস্তুত করে নিতেন। প্রথম দু একজন ছাত্রকে নিয়ে তিনি অধ্যাপনা করেছিলেন, কিন্তু তার পাণ্ডিত্যের খ্যাতি ও উন্নত চরিত্রের আকর্ষণে যখন শিক্ষার্থীর ভিড় বারবার উপক্রম হলো, অধ্যাপনা তিনি তখন একেবারেই বন্ধ করে দিলেন। পুণ্যভদ্রার দুই তীরের নির্জন মাঠ তখন স্থানে স্থানে বনে ভরা ছিল। অনেক স্থানে এই সব বনে উপর পাহাড়ের শাল ও দেবদারু গাছের বীজের চারা, কোনো স্থানে নানা রকমের কাটা গাছ ও বনজলতার ঝোপ। দক্ষিণের পাহাড় একটা অপরিসর উপত্যকায় দ্বিধাবিভক্ত। পুণ্যভদ্রার একটা ক্ষীণ স্রোতশাখা এর মাঝখান দিয়ে পাহাড়ের ওপারে বেরিয়ে গিয়েছে। তার গৈরিক জলধারার উপর সব সময় দুই তীরের পত্রশ্যাম শিশুদেব দারু শ্রেণীর কালো ছায়া। এখানেই ছিল লোকনাথের কুটির। লোকনাথের ছোট কুটিরখানি হস্তলিখিত পুঁতির একটা ভাণ্ডার বিশেষ ছিল। কাঠের ত্রিপটটি শক্ত করে বেত দিয়ে বেঁধে লোকনাথ একরকম পুস্তকাদার প্রস্তুত করেছিলেন এবং বৃহৎ তালপত্র ও ভূর্জপত্রের পুঁতিকে স্থান দেবার জন্য তিনি ত্রিপট্টের মাঝখানে অনেকখানি করে ফাঁক রেখেছিলেন। এই ত্রিপট্টটি পুঁতিতে ভরা থাকত স্বরদর্শন, উপনিষদ, বেদ, স্মৃতি, পুরাণ, অশ্বলায়ন ও আপস্থাম্বাদী সূত্র, পাণিনি ও অন্যান্য বৈয়াকরণদের গ্রন্থ, সংহিতা ও নানা কোষকারদের পুঁতি, প্রাচীন জ্যোতির্বিদদের কিছু কিছু পুঁতি ইত্যাদি। তাছাড়া আরও নানা প্রকার পুঁতি মেঝেতে এমন যদৃচ্ছক্রমে ছড়ানো পড়ে থাকত যে কুটিরের মধ্যে পা রাখবার স্থান পাওয়া দুষ্কর। প্রতিদিন প্রাতকালে স্নান করেই লোকনাথ কুটিরের সামনের প্রাচীন নিম গাছটার ছায়ায় গিয়ে বসতেন এবং এক মনে পড়তেন। একদিন অবসন্ন গ্রীষ্ম অপরাহ্ন ঈষৎতপ্ত বাতাসের সঙ্গে সদ্য ফোটা নিম ফুলের পরাগ মাখিয়ে এক অপূর্ব লোকের সৃষ্টি করত। সেখানে শুক্লকেশ আর্যভট্ট শিষ্য শকটায়নকে নীল শূন্যে খড়িয়ে এঁকে গ্রহ নক্ষত্রের সংস্থান উপদেশ করতেন। বুনো পাখিরা অশ্রান্ত কাকলির মধ্যে জাস্ক ভাষাতত্ত্ব আলোচনায় ব্যস্ত থাকতেন। দুর্বোধ্য জ্যামিতিক সমস্যার সামনে পড়ে সেখানে কুঞ্চিত ললাটে পরাশর তার অন্যমনস্ক দৃষ্টি অত্যন্ত একমনে সম্মুখস্থ বল্মিক স্তূপের দিকে আবদ্ধ করে রাখতেন। চমক ভেঙে ওঠে লোকনাথের কাছে। এটাও একটা কম সমস্যার বিষয় হয়ে উঠত না সে। কেন তিনি এতক্ষণে মনে মনে ভাষাতত্ত্ব আলোচনাকারী জাস্কের মুখকে সম্মুখস্থ নদী জলে সন্তরণকারী বন্যহংসের মুখের মতো কল্পনা করেছিলেন? রাত্রের আকাশের নক্ষত্রগুলোর দিকে চেয়েছে লোকনাথ ভাবতেন, এগুলো কি? প্রাচীন জ্যোতির্বিদগণের পুঁথি এখানে তাকে বড় সাহায্য করত না। অবশেষে তিনি নিজে ভেবে ভেবে স্থির করলেন, নক্ষত্রসমূহ এক প্রকার বৃহৎ স্ফটিক পিণ্ড। পৃথিবীতে আলো দেওয়ার জন্যে এগুলো আকাশে আছে। চন্দ্রকে তিনি নক্ষত্রদের অপেক্ষা বৃহত্তর স্ফটিক পিণ্ড বলে ভেবেছিলেন। তার মৃত্যুর পর তার হস্তলিখিত একখানি পুঁথিতে দেখা যায় তিনি গ্রহ নক্ষত্র সংক্রান্ত তার এই মতবাদ লিপিবদ্ধ করে রেখে গিয়েছেন। তাদের আলোর উৎপত্তি সম্বন্ধে লোকনাথ লিখেছিলেন যে পৃথিবীতে স্ফটিক প্রস্তরের যে শ্রেণী দেখতে পাওয়া যায়, মহাব্রহ্মস্থ এই সমস্ত স্ফটিক তার অপেক্ষা উৎকৃষ্টতর শ্রেণীর হওয়ায় তাদের অভ্যন্তর থেকে এক প্রকার স্বভাবজ জ্যোতি বার হয়ে থাকে। এ সংক্রান্ত বহু প্রমাণ ও বহু জ্যামিতিক রেখা ও অঙ্কন তার ওই পুঁতিকানিতে ছিল দেখা যায়। কিন্তু লোকনাথের প্রতিভা অত্যন্ত উচ্চ শ্রেণীর হওয়ায় তিনি তার মত সম্বন্ধে আদৌ গোঁড়া ছিলেন না। সকলকে তার মত পরে দেখে বিচার করতে অনুরোধ করেছিলেন। তিনি মাঝামাঝি কিছু হওয়াটাকে অত্যন্ত ঘৃণা করতেন। তিনি চাইতেন উচ্চ জ্ঞান, নয়তো একেবারে মূর্খতা। ত্রিশঙ্কুর স্বর্গবাসের উপর তার একটা আন্তরিক শ্রদ্ধা ছিল। একবার তিনি কয়েক বৎসর পূর্বে বহু পরিশ্রম করে সাংখ্যের এক ভাষ্য প্রণয়ন করেছিলেন। লেখা শেষ করে তার মনে হলো তিনি যেমনটি আশা করেছিলেন ভাষা তেমনটি হয়নি, অনেক খুঁত রয়ে গিয়েছে। অনেক চেষ্টা করেও লোকনাথ সে খুঁত কিছুতেই দূর করতে পারলেন না। একদিন সকালবেলা হস্তলিখিত পুঁতিখানা নিয়ে তিনি পুণ্যভদ্রার তীরে গিয়ে দাঁড়ালেন। জলের স্রোতে তীরলগ্ন সরবনগুলো তখন থরথর করে কাঁপছে।
লোকনাথ অনেক বৎসরের পরিশ্রমের ফলস্বরূপ পুঁতিকানিকে টান মেরে নদীর মাঝখানে ছুঁড়ে ফেলে দিলেন। এক খণ্ড ইটের মতোই সেখানা সেই মুহূর্তে ডুবে গেল। শুধু সাংখ্যের উগ্র পাণ্ডিত্যের সংঘাতে বন্য নদীর নিরক্ষর বুকটি অল্পক্ষণের জন্য ভাববিহ্বল হয়ে উঠল মাত্র। দিন যেতে লাগলো। লোকনাথ পূর্বের মতন আর এক স্থানে অনেকক্ষণ বসতে পারেন না। মনের শান্তি দিন দিন তিনি হারাতে লাগলেন। এক একদিন সমস্ত দিন তিনি কিছুই খেতেন না, কি জানি কেন। শুধু কেবল নদীর ধারে ধারে সারাদিন অমান ধরে উদ্ভ্রান্তের মতন ঘুরে ঘুরে বেড়াতেন। রাত্রে আকাশের দিকে চাইতেন না। যদি হঠাৎ উপরের দিকে চেয়ে ফেলতেন, কালো আকাশের ভাঙা ভাঙা মেঘের ফাঁকে ফাঁকে যেসব নক্ষত্র জলজল করত, তাদের সন্ত্রস্ত দৃষ্টির সামনে তিনি অনভ্যস্ত পাঠ অপরাধী বালক ছাত্রের মতন সংকুচিতভাবে দৃষ্টি নামিয়ে দুহাতে চোখ ডেকে ফেলতেন। রাত্রে নির্জন মাঠে চারিধার থেকে অন্ধকারে রাশি রাশি প্রশ্ন জেগে উঠত। ভগবান উপবর্ষের বেদান্ত সূত্রের মধ্যে এদের উত্তর মেলে না কেন? লোকনাথ আবার অত্যন্ত একমনে দর্শনের পুঁথি পড়তে শুরু করলেন। কিন্তু তার মুখ যদি সে সময় কেউ দেখত, সে বেশ বুঝত যে তৃপ্তির চেয়ে অসন্তোষই হয়েছে তার বেশি। দুঃখ থেকে মুক্তি লাভ করবার যে সহজ উপায় দার্শনিকরা নিরূপণ করে গিয়েছেন, পরে শুনে দেখে লোকনাথের দুঃখ যেন তাতে বেড়েই চলেছে। রাত্রে বাঁশের আড়ার পুস্তকার থেকে ভর্জপত্রের পতঞ্জলি বক্রচক্ষে গৌতমের দিকে চাইতেন। কপিল গর্বমিশ্রিত পায়াঙ্গ হাস্যে জৈমিনীর দিকে কৃপাদৃষ্টিতে চেয়ে রইতেন। মূর্খগুলোর সঙ্গে এক আসনে বসতে হয়েছে ভেবে গভীর অপমানে ব্যাসদেব পুঁথির মধ্যে দিন দিন শুকিয়ে উঠতে থাকবেন। রাত দুপুরের সময় অধ্যয়ন ক্লান্ত অবসন্ন মস্তিষ্কে শয্যা গ্রহণ করে লোকনাথের মনে হতো অর্ধ অন্ধকারে ঘরের মধ্যে একটা খণ্ড প্রলয় চলেছে। দর্শনাচার্যগণ যেন কেউ কারুর কথা না শুনে পরস্পর মহাতর্ক তুলেছেন। তাদের ভাষ্যকার ও উপভাষ্যকারগণের বাগযুদ্ধ হাতাহাতিতে পরিণত হবার উপক্রম হয়ে উঠেছে। কথার উপর কথা চড়িয়ে দুদিক থেকেই কথার পাহাড় গড়ে তোলবার চেষ্টা হচ্ছে। লোকনাথের আর ঘুম হতো না। পুরাতন ভূর্জপত্রের গন্ধে ভারাক্রান্ত বদ্ধ বাতাসে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসত। শয্যা ছেড়ে উঠে তিনি বাইরের নিম গাছটার তলায় এসে দাঁড়াতেন। হয়তো কোনো দিন ভাঙা ছাদের নিচে বিশাল মাঠ আলো আধারে স্পষ্ট দেখাতো, কোনো দিন কোষ্ঠী পাথরের মতন কালো অন্ধকারে পথের তলায় ঘাসের মধ্যে থেকে কত কি কীটপতঙ্গ বিচিত্র সুরে ডাকতে থাকতো। বনজোপের মাথায় জোনাকি পোকার ঝাঁক জ্বলত। নদীর ঝিরঝিরে ঠান্ডা বাতাসে একটু শান্তি লাভ করবার সঙ্গে সঙ্গে আবার সেই সব নীরব নৈশ প্রশ্ন প্রেতের মতন তাকে পেয়ে বসত। এবার সেটা আসতো অন্ধকারের রূপ ধরে। আলোর যদি সৃষ্টিকর্তা থাকে, তবে অন্ধকারের আরেকটা সৃষ্টিকর্তার প্রয়োজন আছে। আলোর অভাবেই যদি অন্ধকার হয়, অন্ধকার কি তবে স্বপ্রকাশ, স্বয়বু, সৃষ্টির পূর্বের জিনিস? লোকনাথ আবার ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকতেন। আবার তত্ত্ব সমাসের পুঁতিকানা উঠিয়ে নিয়ে প্রদীপের শিকা আঙ্গুল দিয়ে উজ্জ্বল করে তুলতেন। সেদিন তিনি পড়ছিলেন না। সারাদিন কেবল চুপ করে আকাশের দিকে চেয়ে চেয়ে কী ভাবছিলেন। যে রহস্য ভেদ করবার জন্য তার মন সর্বদাই আকুল, সে রহস্য ভেদ করবার আশা ক্রমেই যেন দূরে চলে যাচ্ছে। সব দিকেই অন্ধকার, কোনো দিক থেকে কোনো আলোক আসবার চিহ্ন দেখা যায় না। কয়েক বৎসর পূর্বে তার মনে হতো কোনো কোনো আত্মস্থ ঋষি কোনো প্রাচীন যুগে তাদের জীবনের কোনো এক শুভ মুহূর্তে এই জীবন রহস্যের সন্ধান বোধহয় পেয়েছিলেন। ভবিষ্যৎ বংশধরগণের জন্য তাই তারা আশ্বাসবাণী লিপিবদ্ধ করে রেখে গিয়েছিলেন। পেয়েছি পেয়েছি। তার মনে হলো প্রথম যেদিন তিনি উপনিষদের এক জীর্ণ পুঁথির পাতায় একতার সন্ধান পেয়েছিলেন, তখন তার বয়স এখনকার চেয়ে 20 বৎসর কম। সেই এক বর্ষার রাত্রিকাল, স্তব্ধ নিশীথ রাত্রে নির্জন মাঠ বেয়ে সেদিন অশান্ত বাধাবন্ধনহীন বাতাস হু হু করে জ্বরের বেগে বয়ে যাচ্ছিল। স্তিমিত প্রদীপ কুটিরে একা বসে পুঁথির মধ্যে তার সন্ধান পেয়ে ক্ষণিকের জন্য লোকনাথের সমস্ত শরীর সর্পস্পৃষ্টের মতন শিউরে উঠেছিল। পুঁথি বন্ধ করে ঘরের বাইরে চেয়ে তার মনে হয়েছিল গাছপালা, দূর্বা, নদী জল সব যেন তারই মতন শিউরে শিউরে উঠছে। এখন তার সে কথা মনে পড়ে হাসি পেল। অল্প বয়সের সে কাঁচা ভাবপ্রবণ মনের দিকে নিচু চোখে চেয়ে দেখে তার বর্তমান সময়ের প্রবীণ মন সকৌতুক স্নেহে রঞ্জিত হয়ে উঠল।
মানুষের মন নির্দিষ্ট গণ্ডি অতিক্রম করে অগ্রসর হতে পারে না। যে বলে জেনেছি, হয় সে ভণ্ড, নয় সে আত্মপ্রতারক মূর্খ। কি বুঝতে হবে সে সম্বন্ধে তার কিছু ধারণাই নেই। হঠাৎ তার অন্যমনস্ক দৃষ্টি দূরের নীল শৈল সানুলগ্ন প্রথম বসন্তের নবপুষ্পিত রক্তপলাশের বনে আবদ্ধ হয়ে পড়ল। অনেক দিন আগের কথা। তখন লোকনাথের বয়স 21 বৎসর। কিছু না, মায়া লক্ষ্মীটি। আমি এই ধরো 7 বছরের মধ্যেই আসব। পড়া শেষ হতে কি আর এর বেশি নেবে? বড় জোর 7 বছরেই হোক। তোমায় ফেলে এর বেশি কি আর করে থাকতে পারবো, বুঝলে? 17 বৎসরের মায়া সলজ্জ হেসে বলে, 7 বৎসর? এত কম সময়? এ আর এমন বেশি কি? লোকনাথ গাঢ় স্বরে উত্তর দেয়, সেই কথাই তো বলছি মায়া, 7 বছর কি আর বেশি আমাদের পক্ষে? তারপর মায়ার মুখে নির্ভরতার দৃষ্টিতে চেয়ে জিজ্ঞাসা করে, নয় কি মায়া? মায়া মুখে হাসি টিপে উত্তর দেয়, না, তার বেশি কি, মোটে 7 বছর, এবেলা ও বেলা। বলেই হাসে হেসে ওঠে। লোকনাথ অপ্রতিভ মুখে বলেছিল, না, শোনো মায়া, আমি বলছি, আমার বলবার কথা। যে মায়ার অবয়বরা স্নিগ্ধ দৃষ্টি সেদিন তাকে প্রবাসীর পথে সখীর মতন আগু বাড়িয়ে দিয়ে চোখের জলে নিজেকে নিজে হারিয়ে ফেলেছিল, আজ লোকনাথের প্রবীণ হৃদয়ে কোথায় সে মায়ার স্থান তা আমরা জানি নে। তবে এটুকু বোধ হয় ঠিক যে সে সময়ের মনোভাব এখন আর লোকনাথের ছিল না। জীবনের তুচ্ছ জিনিসে তার কোনো আসক্তি ছিল না। মঠে থাকতেই লোকনাথের মন অন্যরকম হয়ে উঠেছিল। তিনি মায়ার কথা ভুললেন, জীবনের সুখকে মনে মনে ঘৃণা করতে শিখলেন। তার জীবনে শুধু অনুসন্ধিৎসু ঋষি দার্শনিকদের যাতায়াত শুরু হলো। সে এক অন্য জগৎ। মনের সমস্ত আকাশটা জুড়ে সেখানে শুধু এক বিরাট রহস্যময় দার্শনিক। কে তুচ্ছ মায়া? মূর্খেই শুধু এত সামান্য জিনিসে এত বেশি আনন্দ পায়। হৃদয়ের চিরন্তন প্রশ্নপুঞ্জ তাদের মনে কশ্চিনকালে জাগে নাই বলেই। তবু কখনো কখনো কোনো অসাবধান মুহূর্ত যজ্ঞভঙ্গকারী নিশাচরের মতন অতর্কিতভাবে হঠাৎ এসে পড়ে। তার 20 বৎসরের যৌবন মায়ার মুখের লজ্জানম্র হাসিতে তার প্রসন্ন ললাটের মহিমায় স্নিগ্ধ হয়েছিল। যৌবন লক্ষ্মীর বরণডালির সেই প্রথম মাঙ্গলিক। অনেক বৎসর পরে মঠে থাকতে লোকনাথ শুনেছিলেন মায়া বিবাহ করেনি। কোন মঠে প্রব্রাজ্যা গ্রহণ করে ভিক্ষুণী হয়েছে, সেও অনেক দিনের কথা। তারপর আর কোনো সংবাদ তিনি রাখেন না। যেখানে চাই যাক, তিনি গ্রাহ্য করেন না। সন্ধ্যার ছায়া মাঠের চারিধারে ঘন হয়ে এলো। কুটিরে যেতে যেতে লোকনাথ আকাশের দিকে চাইলেন, মনে মনে বললেন, হে অদৃশ্য শক্তি, আমি দার্শনিকাচার্য লোকনাথ, অজ্ঞান মূর্খ সাধারণ মানুষের মতন আমার যুক্তি প্রণালী বা মানসিক ধারা নয়। আমি জানতে চাই, এই কার্যস্বরূপ দৃশ্যমান জগৎ কোন কারণ প্রসূত? সাধারণ লোকে যাকে ঈশ্বর বলে, তার মূলে কিছু আছে কি না? গ্রন্থের কথা আমি জানি নে, কারণ তার প্রমাণের ওপর আমার কোনো আস্থা নেই। আমি তোমার কাছে প্রমাণ চাই। জানি নে তোমার শোনবার ক্ষমতা আছে কি না। থাকে তো জানিও। ভোলাবার চেষ্টা করো না, তাতে আমি ভুলব না। মহামণ্ডলীর মঠে প্রধান দার্শনিক বৈবাসিকপন্থী মাধবাচার্য বাস করতেন। লোকনাথ তার কাছে গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করলেন। মাধবাচার্য বোঝাতে গিয়ে, প্রথমত যুগ মুক্তি কী, মুক্তি কয় প্রকার, মুক্তির ও নির্বাণের মধ্যে প্রভেদ কিছু আছে কি না প্রভৃতি এত বিস্তৃতভাবে বলতে লাগলেন ও এত শাস্ত্রবাক্য উদ্ধৃত করে তার মতের পরিপোষণের চেষ্টা পেতে লাগলেন যে লোকনাথ অত্যন্ত পাণ্ডিত্যপ্রিয় হলেও তার মনে হতে লাগল মুক্তির একটি স্বরূপ তিনি বুঝেছেন, সেটি সম্প্রতি মাধবাচার্যের বাক্যজালের হাতে এড়ানো। স্নান করতে করতে একদিন তার মনে হলো তার পিঠে যেন কিসের লেজ ঠেকছে। তিনি তাড়াতাড়ি পিছন ফিরে জলের মধ্যে হাত দিয়ে দেখলেন লেজ নয়, একটা জলজ গাছের পাতা গায়ে টেকছে। গাছটাকে তিনি ত্রাণ দিয়ে উপরে তুলে ফেললেন। দেখলেন একটা শেওলা গাছ। এই শেওলা নদীতে তিনি পূর্বে দেখেছেন, তেমন লক্ষ্য করেননি ভালো করে। চোখ পড়তে দেখলেন যে শেওলাটা ডাঁটার যে অংশটা তার গায়ে সুরসুর করে ঠেকেছিল সেটা জলের নিচেকার অংশ। সেই অংশের পাতাগুলি ঝাউ পাতার মতন, কিন্তু জলের উপরের অংশের পাতাগুলি পানের মতন। জলের উপরের অংশের পাতা জলের উপরে ভাসে, নিচের অংশের পাতা ওরকম হলে স্রোতের থরে ভেঙে যেত, কিন্তু চুলের গোছার মতন হওয়ায় তারা জলকে বাধা দেয় না। জল তাদের মধ্যে দিয়ে বেশ কেটে চলে যায়। যখন যেদিকে স্রোতের গতি, পাতাগুলি তখন সেদিকে হেলে পড়ে। লোকনাথ অত্যন্ত অন্যমনস্কভাবে স্নান করে ফিরলেন। একটা কী জিনিস যেন তিনি ধরেছেন। তার মনে হলো
একই ডাঁটার উপরে নিচে দুরকম পাতা হওয়ার মূলে প্রকৃতির মধ্যে একটা চৈতন্য সত্তা যেন বেশ ধরা পড়েছে। নইলে এই নগণ্য জলজ শেউলার পত্রবিন্যাসের মধ্যে এই নিপুণতা কোথা থেকে এলো? পাছে ভেঙে যায় এই জন্যে কে এর জলের নিচের অংশের পাতা ঝাউ পাতার মতন করে গড়লে? লোকনাথের আর একটা কথা মনে হলো। কয়েকদিন পূর্বে তিনি অত্যন্ত অধীরভাবে জাগতিক শক্তির কাছে তার চৈতন্য সত্তার অস্তিত্ব সম্বন্ধে একটা প্রমাণ চেয়েছিলেন। তার সেই প্রার্থনা কি এইভাবে কেউ পূর্ণ করলে? ন্যায় যুক্তির দিক থেকে এই সিদ্ধান্ত এত বিপজ্জনক, তার মনে হলো যে তিনি একথা জোর করে মন থেকে দূর করে দিলেন। সাধারণ মানুষের মতন এত শীঘ্র তিনি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেন না। তবু তিনি ভেতরে ভেতরে দিন দিন কেমন অন্যমনস্ক হয়ে উঠতে লাগলেন। সেই জলজ শেওলার শুকনো ডাঁটা পাতা কুটিরের সামনে প্রায়ই পড়ে থাকতে দেখা যেত। পুঁথিপত্র তিনি আজকাল কমই খোলেন। নদীর ধারে ধারে যেখানে বন্য গাছের শ্যামপত্র সম্বার স্রোতের ঝলে ঝুপসি হয়ে পড়ে থাকত, দীর্ঘ দীর্ঘ গাছের ফুল স্তূপে স্তূপে ফুটে জলের ধার আলো করে থাকত, পত্রনিবিড় ঝোপগুলির তলায় জলচর পক্ষীরা ডিমগুলি গোপনে শুকনো পাতা চাপা দিয়ে রাখত। লোকনাথ বেশিরভাগ সময় সেই সব স্থানে কী দেখে দেখে ফিরতে আরম্ভ করলেন। তার কুটিরের সামনের মাঠে একরকম ছোট গাছের কুচো কুচো সাদা ফুল রাশি রাশি ফুটত। লোকনাথকে দেখা যেত সেই ফুল তুলে তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে তাদের গঠন লক্ষ্য করছেন। গাছের ফুল সম্বন্ধে লোকনাথের মনে হতো যে সব ফুলগুলি একই গঠনের, 5টি করে পাপড়ি, মধ্যে একটা বিন্দু। প্রকাণ্ড মাঠে এরকম ফুল 2000, 10,000, 2 লক্ষ, 10 লক্ষ ফুটে থাকত। লোকনাথ যদৃচ্ছক্রমে এখান থেকে ফুল তুলে দেখতেন, সবগুলির সেই একই গড়ন, সেই 5টা করে পাপড়ির মধ্যে একটা বিন্দু। লোকনাথের পিপাসা বিকারের রোগীর মতো বেড়ে উঠল। কত কি প্রশ্ন তার মনে আসে, অসাধারণ ভয়ানক বিভীষণ সব প্রশ্নদৈত্য। লোকনাথ বলতেন, জানাও হে চৈতন্যময়, কারণ শক্তি, আমায় আরও জানাও। দিন কতক পরে সত্যই তার অসহ্য যাতনা হতে লাগলো। একটা বিশাল ঘনান্ধকার গুপ্ত রহস্য জগৎ, দ্বার পাশে সংকীর্ণ ছিদ্রপথ দিয়ে ক্ষীণ একটুখানি আলোক রেখা যেন তার চোখে ফেলেছিল। তার ভুবুক্কু মন সমস্তটা একসঙ্গে দেখবার জন্যে ছটফট করতে লাগলো। রাত্রে তার নিদ্রা হতো না। কালো আকাশে চোখ তুলে বলতেন, চোখ খুলে দাও হে মহাশক্তি, চোখ খুলে দাও। ইতিমধ্যে আবার একদিন তিনি দেখলেন একটা কীটপতঙ্গ আর একটা ছোট পতঙ্গকে শরীর নিঃসৃত রসে অল্পে অল্পে অচেতন করে ফেলেছে। বড় পতঙ্গটা হাতে তুলে নিয়ে লক্ষ্য করে দেখে তার মনে হলো সেটাই সুরের মতো চুচলো একটা পতঙ্গের খানিকটা অংশ ফাঁফা। এক প্রকার বিষাক্ত রস শরীরের মধ্যে থেকে বার হয়ে ফাঁফা অংশ দিয়ে বেরিয়ে আসবার বেশ সুন্দর সুনির্দিষ্ট বন্দোবস্ত আছে। লোকনাথের মনে এক মুহূর্তে আবার অন্ধকার হয়ে গেল। নিষ্ঠুর ধ্বংসের একই কৌশলময় আয়োজন! মূর্খ ভক্তিশাস্ত্রকার, এই বুঝি তোমার দয়ালু ঈশ্বর? বসন্তের বাকি দিনগুলো এবং সারা গ্রীষ্মকালটা এইভাবে কেটে গেল। অবশেষে একদিন কৌতূহলপ্রদ এক ঘটনায় লোকনাথের দুঃখ, ব্যাকুলতা ও সন্দেহের এক অপ্রত্যাশিত রকমের উপসংহার ঘটল। সে সময়টা আষাঢ় মাসের প্রথম সপ্তাহ। বহুদিন বৃষ্টি হয়নি। অসহ্য রৌদ্রতাপে মাঠের ঘাসগুলো জলে বিবর্ণ হয়ে গিয়েছে। বাতাস আগুনের ঝলকের মতো তপ্ত। বৈকালের দিকে কিন্তু খুব জোরে বাতাস বইতে লাগলো এবং একটু পরে ঈশান কোণে খুব মেঘ জমল। নদীর বড় বাঁকটায় বড় বড় ঘাসের মধ্যে শুয়ে লোকনাথ পূর্ব দিক চক্রবালে নবীন বর্ষার মেঘস্তূপের শয্যা এক মনে লক্ষ্য করছিলেন। হঠাৎ তার ডান হাতে মধ্যমা ও অনামিকা অঙ্গুলির মাঝখানে কিসে যেন কামড়ালে। সেদিকে চোখ ফিরিয়ে হাতে টেনে নিতেই দেখতে পেলেন একটা শঙ্খচূড় সাপ ফোনা তুলে হাতের সেখানে মুহূর্তে আরেকটা ছোবল মারবার উপক্রম করতে গিয়ে হঠাৎ মাথা নিচু করে লম্বা লম্বা ঘাসের মধ্যে বিদ্যুৎ বেগে অদৃশ্য হলো। কি করছি না ভেবেই লোকনাথ সাপটার অদৃশ্যমান পুচ্ছটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে চেপে ধরতে গিয়ে এক গোছা ঘাস মুঠোর মধ্যে চেপে ধরলেন। সাপটা ততক্ষণে অদৃশ্য হয়েছে। লোকনাথ তাড়াতাড়ি পরিধেয় বসন ছিঁড়ে হাতের কবজিতেও বাহুতে বাম হাতে পাকিয়ে পাকিয়ে দুটো বাঁধন দিলেন। বাঁধন তেমন শক্ত হলো না, অনেকটা আলগা রয়ে গেল। তার মনে হলো শ্বেত আকন্দের মূল সর্পাঘাতের মহৌষধ। মাঠের ইতস্তত শ্বেত আকন্দের সন্ধানে গেলেন। সে গাছ চোখে পড়ল না। হাতটা যেন অবশ হয়ে আসছে বলে তার মনে হলো।
বিষ তবে নিশ্চয়ই উপরে উঠছে। লোকনাথ সম্ভব অসম্ভব সমস্ত স্থান খুঁজতে লাগলেন। আরও দু একটা সর্বাঘাতের ওষুধ মনে আনবার চেষ্টা করলেন। কুসুম ফুলের বীজ, রক্তচন্দনের ছাল ইত্যাদি কোনোটাই হাতের কাছে নেই। এদিক ওদিক খানিকক্ষণ খুঁজতে খুঁজতে লোকনাথের মনে হলো তিনি আর দাঁড়াতে পারছেন না। চোখে অন্ধকার দেখে একটা জোপের কোলে তিনি বসে পড়লেন। অসহ্য দংশন বিষে তার সর্বাঙ্গ তখন ঝিমঝিম করছে। ধীরে ধীরে তার মনের নিবৃততম অংশ কিসের আলোকে যেন আলোকিত হয়ে উঠতে লাগলো। আসন্ন মরণের বজ্রকঠোর নির্মল করাল রৌদ্রসুর দূরশ্রুত মুক্ত স্রোত গিরিনীর ঝড়ের তালে যেন তার কানে মুক্তির গান বাজাচ্ছে। তোমার পাষাণ কারা এবার ভাঙব, তোমার চোখের বাঁধন খুলব। হে অনন্তদেব, মহাভূমির অনন্ত শূন্যতার পারে কোন সুদূরতম অপ্রকল্প রাজ্যের জ্যোতিসিংহাসন থেকে তুমি তোমার এই ব্যাকুল দীনতম প্রজার উপর লক্ষ্য রেখেছ। তাই বুঝি সেদিন জলের মধ্যে আমায় পথ দেখিয়েছিলে? সেদিন তোমায়ও চিনিনি, তোমার পথও চিনিনি, আজ বোধ হয় বুঝেছি। হৃদয়ের অন্তরে সেই তুমি আমার আত্মা, পৃথিবীর অপেক্ষা মহান, অন্তরিক্ষের অপেক্ষা মহান, স্বর্গের অপেক্ষা মহান, সর্বভূতের অপেক্ষা মহান। মেঘ যেমন ঔষধিগণের উপজীব্য, তুমি তেমনি আমার প্রাণদ্বারার উপজীব্য। তুমি আমার প্রাণের কথা শুনতে পাও? বেশ, তাহলে আমায় পথ দেখিয়ে নিয়ে চলো। দেব, এই অন্ধ রাজ্যের পারে, এই দিগন্ত সীমার পারে, জীবন মহাসমুদ্রের পারে কোথায় তোমার চিরবিকশিত জ্যোতিপ্রভাত? কোথায় দৈন্যমুক্ত জ্ঞান সম্পদের অপরাজিত আয়তন দেখব? হঠাৎ লোকনাথের মরণাভিভূত দার্শনিক বুদ্ধি মাথা তুলে বলে উঠল, তোমার বিচার শক্তি চলে যাচ্ছে। বিষের যাতনায় যখন তোমার সমস্ত ইন্দ্রিয় অবশ হয়ে আসছে, তখন তোমার যে বিচার, সে কি বিচার? মনের এই তরল ভাব দুর্বলতার পরিচায়ক, মন থেকে দূর করে দাও। লোকনাথ কিছুই ঠিক করলেন না। তার মন আর যুদ্ধ করতে পেরে উঠছিল না। আফিমের নেশার মতো মরণের তন্দ্রা তার ক্রমে গাঢ় হয়ে এলো। কোথায় কোন দুটি বালক বালিকা এক ক্ষুদ্র গ্রাম সীমায় বনো খেজুরের ঝোপে ঝোপে তলায় পড়া খেজুর কুড়িয়ে খেয়ে বেড়াচ্ছে। সময়ের দীর্ঘ পাষাণ অলিন্দের দূরতম সীমায় তাদের ছোট্ট ছোট্ট পাগুলির অস্পষ্ট শব্দ ক্রমে অস্পষ্টতর হয়ে আসছে। ওদারে তারা দুটিতে ক্রমেই মিলিয়ে যাচ্ছে। এক গ্রাম্যবনের মৌ গাছের ডাল থেকে দুজনে মৌ ফুল পেড়ে খাচ্ছে। বালিকাটি ভালো রসাল ফুল পেলেই বালকের হাতে তুলে দিচ্ছে। এই যে এটি, কি মিষ্টি, দেখো দেখো তুমি খেয়ে। নীলভম্বদে দীর্ঘদেহ, শ্বেত শ্বশ্রু সমিতবাহী জ্যোতির্ময় ঋষিরা চলেছেন। তাদের মধ্যে কে যেন পিছন ফিরে সঙ্গীদের নিকট প্রস্তাব করেছেন, ওহে সঙ্গীগণ, আমাদের কমণ্ডলু যা দিয়ে পূর্ণ করেছি, এসো তা ফেলে দিয়ে পুনর্বার নতুন জল সংগ্রহ করি। এতদিন ভ্রমণের পর মিষ্ট জলের উৎসের সন্ধান পেয়েছি। তাদের কমণ্ডলু থেকে কালীগোলার মতো কি ঝরে পড়ছে। পথের বাঁকে একদিনের মেঘবরা বৈকালে মেয়েটিকে কে কূপ মেরেছে। তার এলোমেলো চুলগুলি মুখের চারিদিকে ছড়িয়ে পড়েছে। কাপড় কে টেনে ছিঁড়ে দিয়েছে। সে কেঁদে ফুফিয়ে ফুফিয়ে বলছে, কেন তুমি মারবে, কেন আমায় মারবে তুমি? এ পাড়ায় আসি বলে? আর কক্ষণও আসবো না, দেখে নিও, আর কক্ষণও যদি আসি। লোকনাথের মরণাহত দৃষ্টি বিরাট বিশ্বের উপর সেইভাবেই মুগ্ধ আবদ্ধ রইল। বহু বৎসর পূর্বের শৈশবকালে গ্রামসীমার মাঠে তার অজ্ঞান শিশুনয়ন দুটি যেভাবে আবদ্ধ রইত, প্রায় অন্ধকার জগৎটা আবার একটা বিরাট প্রশ্নের রূপ পরিগ্রহ করে তার মুখের দিকে জিজ্ঞাসু নেত্রে চেয়ে রইল। প্রশ্নের কোনো উত্তর তার কাছে পাওয়া গেল না।